আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানে পুনর্জীবন পাওয়া জামাতের সঙ্গে বিএনপি সহ অন্যদের কেন দূরত্ব তৈরি হলো? 5 আগস্টের পর জামাত ইসলাম যেভাবে পুনরুজ্জীবিত হয়ে সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে এসেছে, সেটি ঈর্ষান্বিত এবং সৌভাগ্য জামায়াত ইসলামের। যদি গণ অভ্যুত্থানের ঘটনা না ঘটত, তাহলে এতদিনে হয়তো জামায়াত ইসলামী আরও চ্যালেঞ্জের মুখে পড়ত। সেই জামায়াত ইসলামী যে দলটি, সেটির তাদের যে সহযাত্রী ছিল বিএনপি এবং এনসিপি, তাদের সঙ্গে কেন এত দূরত্ব তৈরি হচ্ছে দিন দিন, সেই আলোচনাই করব আজকের। বন্ধুরা, আপনারা জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত ইসলাম তারা পুনর্জীবন লাভ করে বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন করে আবির্ভাব হয়। তাদের দল নিষিদ্ধ করা হয়েছিল, তাদের ছাত্র সংগঠনকেও নিষিদ্ধ করা হয়েছিল। সেই দশা থেকে তারা উদ্ধার হয়েছে আওয়ামী লীগের পতনের পর। এরপর তারা যে পুনর্জীবন লাভ করলো, সেই জীবনটাকে তারা কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে ওঠে। বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, মহানগর নেই যেখানে তারা গত 8 মাসে সভা সেমিনার করেনি। এমন কোনো কিছু নেই, এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই যা তারা পালন করেনি বা যা তারা আয়োজন করেনি। আমরা দেখেছি জামায়াত ইসলামের আমির মন্দিরে, হিন্দুদের মন্দিরে গিয়েও সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে নির্ভয়ে আপনারা আপনাদের ধর্ম পালন করুন। অর্থাৎ জামায়াত ইসলাম তাদের এই পুরো 8 মাসের যে সময়টা, পুরো 8 মাসের সময়টাকে শতভাগ কাজে লাগানোর চেষ্টা করেছে। এই দেখে বিএনপি এবং এনসিপি কিছুটা কি ঈর্ষান্বিত? কি ঘটেছে তাদের মধ্যে? আসলে এত দূরত্ব হওয়ার কারণটা কি? আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে বিএনপি জামায়াত ইসলামকে আক্রমণ করছে, জামায়াত ইসলামও পাল্টা আক্রমণ করছে, এনসিপি জামায়াত ইসলামকে আক্রমণ করছে, আবার এনসিপিকেও জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির আক্রমণ করছে। আসলে এর নেপথ্যের ঘটনা কি? আপনারা জানেন যে 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাচন নিয়ে খুব আলোচনা হচ্ছিল, যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। বিএনপি চাচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই অবশ্যই জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে। বিএনপি নির্বাচন দ্রুত চাচ্ছে, কিন্তু জামায়াত ইসলাম তারা বারবার বলে এসেছিল সংস্কারের পরে নির্বাচন হবে এবং নির্বাচনের ডিলে হলেও তাদের কোনো আপত্তি নেই। এই জায়গাটি থেকে আসলে আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে থাকে জামায়াত ইসলামের। গত 15 বছর জামায়াত ইসলাম বিএনপির ছত্রছায়ায় এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে টিকে ছিল। আপনারা জানেন যে জামায়াত ইসলাম কোথাও প্রকাশ্যে কোনো ধরনের সভা সেমিনার করতে পারেনি। আওয়ামী লীগ তাদেরকে এতটাই কোণঠাসা করে রেখেছিল এবং তাদের শীর্ষ নেতাদের অনেকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ড নিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং তারা বিএনপির ছত্রছায়া বা বিএনপির সঙ্গে জোট করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছে। বিএনপির সভা সেমিনার সমাবেশ করলে সেখানে জামায়াত ইসলামের নেতারা বক্তব্য দিতেন, নিমন্ত্রণ পেতেন এবং অংশগ্রহণ করতেন এবং তাদের কর্মীরাও ওইসব সমাবেশে অংশগ্রহণ করত। তাদের সাথে সম্পর্কটা, রাজনৈতিক সম্পর্ক এই রকমের ছিল, একে অপরের পরিপূরক এই রকমের একটি বিষয় ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দল গঠন করার পর, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এবং নির্বাচন নিয়ে যখন আলোচনা আসলো, সেই জায়গাটিতে বিএনপি এবং জামায়াত ইসলামের দূরত্ব তৈরি হলো নির্বাচনের সময় নিয়ে এবং রাষ্ট্র সংস্কারের ইস্যুতে। তাদের মধ্যে এতটাই তিক্ত সম্পর্ক তৈরি হচ্ছিল যে বিএনপির শীর্ষ নেতা গয়েশ্বরচন্দ্র রায় প্রকাশ্যে জামায়াত ইসলামের অবস্থান নিয়ে, মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের অবস্থান নিয়ে আমরা দেখেছি সমালোচনা করেছেন। রুহুল কবির রিজভী
বা বিএনপির অন্যতম শীর্ষ নেতা, তিনিও দেখেছি জামায়াত ইসলামকে যুদ্ধকালীন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে অবস্থান, সে অবস্থান নিয়ে তিনিও সমালোচনা করেছেন। এই একের পর এক আক্রমণের মুখে, এবং আমরা দেখেছি যে এই রাজনীতি বা বিএনপির মধ্যম সারির নেতারাও জামায়াত ইসলামকে আক্রমণ করে বক্তব্য সভা সেমিনারে দিয়েছে। পাল্টা জামায়াত ইসলামও বিভিন্ন সময় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছে। এই দুই পক্ষের একে অপরকে আক্রমণের মধ্যেই আমরা দেখলাম যে লন্ডনে জামায়াতে ইসলামের আমির সহ শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মিস্টার তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ছিলেন। তাদের সঙ্গে দেখা করার পরে নির্বাচন সম্পর্কে জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করে বিএনপির সঙ্গে একমত হন, এবং এরপরে আমরা দেখেছি যে দুই দল একে অপরকে আক্রমণের বিষয়টি একটু কমে এসেছে, এবং জামায়াত মূলত হয়তোবা এই আপিলটাই করেছিল যাতে তাদের এভাবে আক্রমণ বিএনপি নেতারা না করেন, এবং সেই জায়গাটি আমরা দেখেছি যে হ্যাঁ, লন্ডনে ওই সাক্ষাতের পরে তাদের বিএনপির পক্ষ থেকে জামায়াতকে আক্রমণ করার যে বক্তব্য, সে বক্তব্যগুলো কিছুটা হ্রাস পেয়েছে। এছাড়া আপনারা জানেন যে সংস্কার ইস্যুতে জামায়াত বিভিন্ন সংস্কারের বিষয়, বাংলাদেশের মূলনীতি এবং সংবিধান নিয়ে জামায়াত প্রকাশ্যে এগুলোর পরিবর্তনের পক্ষে কথা বলছেন। কিন্তু বিএনপি তাদের যে 31 দফা দিয়েছে, তারা বলছে যে ধীরে ধীরে এই সংস্কারের জায়গাটা তারা করতে চায়, এবং সেটা নির্বাচনী সরকার আশা করি সেটা হবে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার দিয়ে যেন নির্বাচন দেয় বিএনপির পক্ষ থেকে, এটি বলা হচ্ছে। এতে গেল বিএনপির সঙ্গে জামায়াতের যে দূরত্বের বিষয়, সেই প্রসঙ্গ। কিন্তু এনসিপির সঙ্গে কেন জামায়াতের এত দূরত্ব তৈরি হলো? আপনারা জানেন যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে জুলাইতে যে আন্দোলন শুরু হলো কোটা সংস্কার, সেই আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, আজকের আপনারা যাদেরকে প্রকাশ্যে দেখছেন, তারা শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের একটি সমর্থন পেয়েছিল। আমরা দেখেছি যে সেটি প্রকাশ্যে না হলেও গোপনে ছিল, এবং সেটি এখন প্রত্যেক দলই স্বীকার করছে যে তারা আন্দোলনে অংশগ্রহণ করছে। কিন্তু শিবিরের সঙ্গে এই শিবির এবং ছাত্রদল সহ অন্য যেসব রাজনৈতিক দল ছোট ছোট রয়েছে, তারা প্রত্যেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ আন্দোলনের সময় এই বর্তমান যে এনসিপি নেতারা এবং সকল অন্য ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো একটা ঐকমত্যের জায়গায় বা মঞ্চে ছিল, এবং তারা একসঙ্গে আন্দোলন করেছে। অর্থাৎ জামায়াত ইসলাম ছিল, শিবিরও ছিল, অর্থাৎ তারা একই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে তাদের সঙ্গে কেন এই দূরত্ব তৈরি হলো? আপনারা দেখেছেন যে সাম্প্রতিক যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশটি হয়েছে, বা যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি বা ছাত্র সংগঠনগুলো, সেখানে শেষ দিন আমরা দেখেছি যে শাহবাগে যখন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, তখন দেখলাম যে শাহবাগে যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল, তখন সেখানে একদল লোক জাতীয় সঙ্গীত পরিবেশনের বিরুদ্ধে কথা বলেছেন, এবং তারা জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দিয়েছিলেন। এবং সেখানে জামায়াত ইসলামের প্রয়াত নেতা গোলাম আজমকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে, যে স্লোগানকে পরবর্তীতে অনেকেই আপত্তি তুলেছেন এবং অনেকেই সমালোচনা করেছেন, যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই বা অন্যদের ঠাঁই নেই, এই রকমের কিছু স্লোগান দেওয়া হয়েছে, যে স্লোগানগুলো মানুষ ভালোভাবে নেয়নি। তো এটি এনসিপি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের, এবং সেখানে এই ধরনের স্লোগান হয়েছে, তারা এ নিয়ে মানুষের সমালোচনা হয়েছে, এতে এনসিপি কিছুটা চাপে পড়ে যায়। সেই জায়গাটিতে দেখা গেছে যে এনসিপি তাদের অবস্থান ক্লিয়ার করেছে, যে 71-এর বিষয়ে এনসিপি তাদের জায়গাটা ক্লিয়ার করেছে, যে
আমরা দেখেছি যে বর্তমান যে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এরপরে অন্য এনসিপির নেতারাও স্ট্যাটাস দিয়েছেন। মাহফুজ বলেছিলেন যে ৭১-এ যে পাকিস্তানের যারা সহযোগী তাদের বিষয়ে একটি মীমাংসা হওয়া উচিত। এই বিষয়গুলো তিনি যখন সমালোচনা করছে, এনসিপির অন্যান্য নেতারাও তাদের ৭১-এর জায়গায় তাদের অবস্থান পরিষ্কার করেছে। এছাড়া আমরা দেখেছি যে এই ঘটনায়, অর্থাৎ এই ঘটনায় এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামের একটি বা শিবিরের একটি দূরত্ব তৈরি হয় এবং এতে মাহফুজ ইসলামকে অনেক কটাক্ষ শুনতে হচ্ছে এবং শিবির তাকেও আক্রমণ করা হয়। সোশ্যাল মিডিয়াতেও তাকে অনেক আক্রমণ করা হয়েছে জামায়াত ইসলামকে এ ধরনের সমালোচনা করায়। এনসিপিতে জামায়াত এবং শিবিরের অনেক নেতাকর্মীদের যোগদান করার কথা ছিল, তারা আসলে শেষ পর্যন্ত এনসিপিতে আসেন নাই এবং অনেকে অনেক আলাদা দল করেছেন, মঞ্চ করেছেন। এ নিয়েও জামাত ইসলামের সঙ্গে এনসিপির একটি দূরত্ব তৈরি হয় এবং এই জায়গাটিতে মূলত এনসিপি এবং জামাত এখন প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এটা সবাই আসলে জানে এবং বিশ্বাস করে যে আগামী যদি আওয়ামী লীগ ইলেকশনে না আসতে পারে তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এবং বিএনপি সরকার গঠন করবে। কিন্তু সেকেন্ড দল হিসেবে আসলে বাংলাদেশে আর কোন দলের রাজনৈতিকভাবে আবির্ভাব হতে যাচ্ছে বা বিরোধী দল কারা হচ্ছে? জামায়াত ইসলাম হয়তো বা চাচ্ছে যে তারাই বিরোধী দল হিসেবে থাকবে এবং তারা তাদের আসন সংখ্যা বাড়াবে, তারা অনেক আসন পাবে। এই দিকটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এনসিপি। আপনারা জানেন যে ছাত্রদের যে সংগঠন এনসিপি চাচ্ছে যে তারা সেকেন্ড দল হিসেবে আবির্ভাব হবে, তারা দ্বিতীয় বৃহত্তর দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে। তো সেই জায়গাটিতে আসলে জামায়াত ইসলামকে তারা ছাড় দিতে চাচ্ছে না। যারা চাচ্ছে যে রাজনৈতিকভাবে তাদের যে উত্থান, সেই উত্থানটা আরও শক্তিশালী হবে যদি তারা সেকেন্ড লার্জেস্ট আসন পেয়ে পার্লামেন্টে যেতে পারে। সেই জায়গাটিতেও হয়তোবা তাদের মধ্যে একটা বিরোধের জায়গা, জামায়াতকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। তো এই সব জায়গা থেকে মূলত জামায়াত ইসলামের সঙ্গে বিএনপি এবং এনসিপির দূরত্ব তৈরি হয়েছে। এটি হয়তো নির্বাচন যত সামনে এগিয়ে আসবে এই বিষয়টি আরও আমরা দেখতে পাবো যে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে। তো সেটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যদি সেটা শান্তিপূর্ণ এবং গঠনমূলকভাবে হয়, যাতে শত্রুতায় রূপ না নেয়, প্রতিদ্বন্দ্বিতামূলক যাতে থাকে, সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।